সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, ঘরে কিংবা বাইরে, যে যেখান থেকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক টক শো আমাদের অর্থব্যবস্থা ও ইসলাম। ইসলামী অর্থব্যবস্থার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক আলোচনা করা হয় এই টক শোতে। আপনাদের মনে উদয় হওয়া সকল প্রশ্নের জবাব পেতে চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। আজকের পর্বে আমরা আলোচনা করব খেলাপি ঋণ আদায়ে চেকের মামলার বিষয়ে। উপস্থাপনায় রয়েছে আমি ডক্টর হাসান আলী, আর আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আলোচনার জন্য উপস্থিত আছেন দুজন আলোচক। তো চলুন তাদের পরিচয় জেনে নেওয়া যাক। আমার পাশে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এস.এম. মইনুল করিম। আসসালামু আলাইকুম। রয়েছেন দ্রুত মামলা নিষ্পত্তিতে আদালত অঙ্গনে সুনাম কুড়ানো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বিচারক, পিএইচডি গবেষক ও কলামিস্ট জনাব মোহাম্মদ তাজুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তো আমরা আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই মোহাম্মদ তাজুল ইসলাম, আপনাকে দিয়ে শুরু করছি যে কোনো গ্রাহকের বিনিয়োগ খেলাপি হলে প্রথমেই আমরা চেকের মামলা, চেক ডিজনারের মামলা দিয়েই তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ শুরু করি, তারপরে অন্যান্য পদক্ষেপ গ্রহণ করা হয়। তা আমি জানতে চাচ্ছি যে চেক ডিজনার বলতে আসলে কি বোঝায়? চেক ডিজনারের মামলা যেটা শুরুতেই আমরা জানি যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, এটা 138 ধারার মামলা নামে সমধিক পরিচিত। তো চেক ডিজনারের মামলা এটা যখন কোনো লেনদেনের সিকিউরিটি নিশ্চিত করার জন্যে ক এবং খ দুই বন্ধু যখন টাকা লেনদেন করে, তখন মৌখিক যদি কোনোভাবে লেনদেনটা হয় তো দেখা যায় কোনো লিখিত প্রমাণ থাকে না। তখন বলে যে আমি যেহেতু তোমাকে টাকা দিচ্ছি, তুমি আমার কাছ থেকে একটা চেক নাও। তো সে সেই লেনদেনের খাতিরে সে চেকটা দেয় এবং সেখানে একটা স্বাক্ষর করে। এই চেকটা যখন নির্দিষ্ট মেয়াদে যখন ব্যাংকে সাবমিট করা হয়, তখন যদি ইনসাফিসিয়েন্ট ফান্ড হয়, অপর্যাপ্ত তহবিলের কারণে যখন ওই চেকটি ফেরত দেয় ব্যাংক কর্তৃপক্ষ বিধিবিধানপূর্বক, তখন সেটা কিন্তু এই টোটাল প্রক্রিয়াটাকে কিন্তু চেক ডিজনার বলে। এবং চেক ডিজনার হওয়ার পরে ব্যাংক থেকে একটা চেক ডিজনার সার্টিফিকেট ইস্যু করা হয়। অর্থাৎ গ্রাহক যদি ব্যাংককে তার কাছে পাওনার বিপরীতে কোনো চেক দেয়, সেটা কোনো ব্যাংকে প্লেস করা হয় ইনসাফিসিয়েন্ট ফান্ড হিসেবে কারণে যদি ফেরত দেওয়া হয়, তাহলে এবং একটা স্লিপ দেওয়া হয়, এটাকে চেক ডিজনার বলা হচ্ছে। এর পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া যাবে। ধন্যবাদ। তো ব্যারিস্টার এস.এম. মইনুল করিম, আপনার কাছে জানতে চাই যে এই যে চেক ডিজনার হলো এবং মামলা দায়েরের আগে এই মাঝখানে কি প্রসিডিউর আছে? এখানে বেশ কয়েকটা প্রসিডিউর ফলো করতে হয়। এইটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের সেকশন 138-এ স্পষ্ট করে বলা আছে। প্রথম যেটা হচ্ছে যে ব্যাংক যখন এই ডিজনার স্লিপটা দিল আপনাকে, যে ডেট ওখানে লিখে দিল, ওই ডেট থেকে পরবর্তী 30 দিনের মধ্যে যে কোনো একজন আইনজীবীর মাধ্যমে যিনি চেকটা দিয়েছে আপনাকে, তার বরাবরে একটা লিগ্যাল নোটিশ পাঠাতে হবে। এই লিগ্যাল নোটিশ যেদিন সে রিসিভ করবে, মনে রাখতে হবে, ওই রিসিভ ডেট থেকে পরবর্তী 30 দিন সময় পাবে এই টাকাটা পরিশোধের জন্য। এই রিসিভ ডেট থেকে পরবর্তী 30 দিনের মধ্যে সে যদি টাকা না দেয়, তাইলে এই 30 দিন শেষ হওয়া থেকে পরবর্তী 30 দিন, অর্থাৎ লিগ্যাল নোটিশ থেকে 60 দিনের মধ্যে মামলা দায়ের করতে হবে, আদালতে মামলা করতে হবে। তাহলে যেটি বোঝা গেল যে কাউকে যদি চেক ডিজনার হওয়ার পরে তাকে একটা লিগ্যাল নোটিশ দিতে হবে। লিগ্যাল নোটিশ রিসিভ করার পর থেকে 1 মাস সময় পাবে সে টাকাটা। 1 মাস এভাবে বলবো না, 30 দিন, কারণ 31 দিনেও মাস আছে। 30 দিনের মধ্যে পরিশোধ না করলে তার পরবর্তী 30 দিনের মধ্যে মামলা দায়ের করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবার আসবো মোহাম্মদ তাজুল ইসলাম, আপনার কাছে জানতে চাই এই যে চেকের যে মামলা দায়ের করার কথা বলা হচ্ছে, তো এই কতবার চেক ডিজনার করে মামলা দায়ের করতে হয়? চেক ডিজনার একবার হইলেই কিন্তু সেটা অপরাধ হিসেবে গণ্য হয়। তবে চেক দেওয়ার তারিখ থেকে 6 মাসের মধ্যে যতবার ইচ্ছা সর্বাধিক 3 বারও চেক ডিজনার করানো যেতে পারে। তবে চেক ডিজনার সর্বশেষ যে ডিজনারের যে তারিখ, সেই তারিখ থেকে কিন্তু পরবর্তী লিগ্যাল নোটিশে যে 30 দিন গণনা হবে, তার পরবর্তী 30 দিন মামলা করার তারিখ গণনা হবে। অর্থাৎ যেটি বলছেন আপনি যে কেউ যদি একের অধিকবার চেক ডিজনার করে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার করলো, সর্বশেষ ডিজনারের তারিখ থেকে
30 দিনের মধ্যে লিগ্যাল নোটিশ দিতে হবে, তাই তো? কিন্তু একবার ডিজনার করলে যথেষ্ট, এটা অপরাধ হিসেবে গণ্য হবে এবং মামলা দায়ের করতে পারবে, তাই তো? সঠিক। এখানে একটা ভুল ধারণা আছে আমাদের যে 3 বার বোধহয় ডিজনার করাইতে হয়, এরকম কোনো বাধ্যবাধকতা নাই, একবার করানোই এনাফ। একবার প্রপার ওয়েতে হলেই সেখান থেকেই আপনার আইনগত পদক্ষেপ শুরু করা যাবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, চেকের মামলা করার ক্ষেত্রে কোনো স্পেসিফিক লোকেশন আছে কি, যে কোথা থেকে মামলাটা দায়ের করতে হবে? চেকের মামলা এটা বলে প্লেস অফ অকারেন্স, যে আসলে মামলার ঘটনাস্থলটা কোথায় হবে, এই প্রশ্নটা অনেকেই করে থাকে এবং অনেকেই বলে যে 5 জায়গা থেকে 5টি প্লেস অফ অকারেন্স থাকতে পারে। যেমন যেখান থেকে চেকটা ইস্যু হয়েছে, যে দাতা, চেক দাতা যিনি যেখানে বসবাস করেন এবং যাকে দিচ্ছেন আসামি যে দিচ্ছেন সে যেখানে বসবাস করে, এবং চেক যে ব্যাংক থেকে ডিজনার হয়েছে সেখানটাও ধরা হয় যে ব্যাংক, এবং দেখা যায় যে লিগ্যাল নোটিশ যেখান থেকে ইস্যু করছে যিনি আইনজীবী, সেই প্লেস অফ চেক ডিজনারের মামলায় প্লেস অফ অকারেন্সটা যে কোনো জায়গা থেকেই, এবং এই চেকের সাথে সংশ্লিষ্ট যে কোনো জায়গা থেকেই যদি আপনার ডিজনার হয় বা এইটা আমাদের যে মূল আইন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, এইখানে স্পষ্ট করা নাই, কিন্তু মহামান্য হাইকোর্ট ডিভিশনের একটা ডিসিশন 60 DLR এটা কোট করা আছে, ওইখানে স্পষ্ট করা আছে যে 5 জায়গায়। সেই 5 জায়গাগুলো কি কি? 5 জায়গায় একটা হচ্ছে যে যেখানে আসামি বসবাস করে, যেখানে বাদী বসবাস করে, এরপরে যেখানে থেকে এইটা ডিজনার হচ্ছে ব্যাংকের যেই ব্রাঞ্চটা, ওইটা যেই আদালতের জুরিসডিকশনের মধ্যে সেখানে, এরপরে হচ্ছে যে যেখান থেকে লিগ্যাল নোটিশ দেয়া হচ্ছে, এরকম 5টা জায়গায় গ্রাহক যেখানে অবস্থান করে সেখানেও। তাহলে এই 5টা জায়গা থেকে যে কোনো জায়গা থেকে সেই আদালতের মানে এরিয়া, ওই এরিয়াটা যেই আদালতের জুরিসডিকশনের মধ্যে সেই আদালতে চেকের মামলা দায়ের করা যাবে। মোহাম্মদ তাজুল ইসলাম, আপনাকে একটা প্রশ্ন জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, যে এই চেক ডিজনের মামলা দায়েরের সময় আদালতে তো অনেকগুলো ডকুমেন্ট উপস্থাপন করতে হয়, এই আবশ্যকীয় ডকুমেন্টগুলো কি কি? প্রথমত চেক ডিজনারের মামলা একটা দরখাস্ত বা একটা কমপ্লেন্ট পিটিশনের মাধ্যমে সেটা কিন্তু সিআর মামলা হিসেবে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অথবা চিফ মেট্রোপলিটন এরিয়াতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের হয়, এবং সেখানে যে ডকুমেন্টস দিতে হয় সেটা হচ্ছে যে তর্কিত চেক, যেটা আসামি ঋণ পরিশোধের জন্য বাদীকে দিয়েছিলেন সেই চেকটি, এবং পরবর্তীতে চেক ডিজনার হওয়ার পরে যে স্লিপটা ব্যাংক থেকে ইস্যু করা হয় সেই ডিজনার স্লিপটি, এবং তার পরবর্তীতে মামলা করার জন্য টাকা পরিশোধের জন্য যে লিগ্যাল নোটিশ দেওয়া হয় লিগ্যাল নোটিশের কপি। এবং লিগ্যাল নোটিশ আমরা জানি যে কয়েকভাবে দেওয়া যায়, সরাসরিও দেওয়া যায়, বাই পোস্টেও দেওয়া যায়, এবং বাই পোস্টে দেওয়ার সময় যে পোস্টাল এডি যেটা অ্যাকনোলেজমেন্ট যেটা দেয়, রসিদ, এক কথায় পোস্টাল রসিদ, ওইটা দেখাইতে হবে না, মানে এটা রিসিভ কপি, যেটা রিসিভ কপি, পোস্টাল যদি পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে যদি করা হয় সেখানে পত্রিকার কপি, বিজ্ঞাপন সহ যে মোট কথা যদি আমরা বলি যে একটা আরজি, চেকের ফটোকপি, লিগ্যাল নোটিশের কপি আর এডির কপি, এডি যদি ফেরত আসে, ডিজনার স্লিপ, আর যদি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এটাকে জারি করা হয় সেই পত্রিকার বিজ্ঞাপনের কপি, এগুলো সবগুলো ফটোকপি উপস্থাপন করে মামলা দায়েরের সময়, যখন মামলা একেবারে আপনার সেরেস্তায় মামলাটা দায়ের হচ্ছে, তখন কিন্তু বিজ্ঞ আইনজীবীর সত্যায়িত ফটোকপির মাধ্যমে আমরা কিন্তু দায়ের করতে, সবগুলো আইনজীবী সত্যায়িত করে উপস্থাপন করে পরবর্তীতে যখন সাক্ষ্য প্রদানকালে বাদী যখন মানে মূল ডকুমেন্টগুলো কখন জমা দেবে? হ্যাঁ, মূল ডকুমেন্টগুলো বাদী যখন সাক্ষ্য প্রদান করবে আদালতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে বা বিজ্ঞ যুগ্ম দায়রা জজের সামনে, তো সেক্ষেত্রে কিন্তু ওই মূল কপি দাখিল করতে হবে। তার কারণ ওইটা বিচারে উঠে গেলে পরে সেটা প্রদর্শনী আকারে চিহ্নিত করতে হবে মামলাটি সুন্দরভাবে বিচার সম্পন্ন করার জন্য। এই যে মূল কপিগুলো যে উপস্থাপন করা হলো, এগুলো কি আদালতে রায় হওয়ার পরে এগুলো কি ফেরতযোগ্য নাকি? এটা হ্যাঁ, এটা হচ্ছে যে যতদিন আপিল সম্পন্ন না হবে, মামলা একেবারে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মূল কপিগুলো আদালতে থাকবে। পরবর্তীতে এটা এখানে ধরেন আমি যদি টাকাটা পেয়ে যাই তাহলে তো চেকটা ফেরত নেওয়ার কোনো কোশ্চেন আসে না। বাদী কি এই ডকুমেন্টগুলো পরবর্তীতে ফেরত নিতে পারে কিনা? না, তাহলে সেটা দিয়ে আরেকটা মামলা করারও সম্ভাবনা থাকে। এজন্য মূল ডকুমেন্টগুলো আদালতের কাছে গচ্ছিত থাকবে। আর আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এই মামলার যে আরজি যেটা বললাম, এটার মধ্যে মহামান্য হাইকোর্ট ডিভিশনের একটা রিসেন্ট ডিসিশন আছে যে এটার মধ্যে অবশ্যই
বাদীর এনআইডি নাম্বারটা উল্লেখ থাকতে হবে এবং এর একটা কপি সাথে মোবাইল দিতে নাম্বার হবে সহ। এবং মোবাইল নাম্বারও মামলা উল্লেখ থাকতে হবে। দায়ের করার সময় অন্যান্য ডকুমেন্টের সাথে এনআইডি NID র একটা কপিটাও কপি থাকবে দিতে হবে, জি। এটা একটা ভেরিফিকেশন কপি থাকতে হবে জি। এবং আরজির মধ্যে জাতীয় এনআইডিটা পরিচয়- জাতীয় নাম্বারটাও পরিচয় লিখতে হবে আর কি। ধন্যবাদ। আপনার কাছে আরেকটি প্রশ্ন করব, সেটি হচ্ছে যে এই যে চেক ডিজনার মামলা দায়ের যখন করা হয়, মামলা দায়ের পরবর্তী বাদীকে কোন কোন বিষয়গুলো প্রমাণ করতে হয় এবং সেগুলো প্রমাণ করলেই তিনি প্রতিকার পাবেন? জি, এখানে সেকশন 9 এ একটা স্পষ্ট বলা আছে যে তাকে হোল্ডার ইন ডিউ কোর্স হতে হবে। যিনি মামলাটা করতেছেন, হোল্ডার ইন ডিউ কোর্স বলতে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে যে এই চেকটা সে বৈধভাবে আইনসম্মতভাবে পেয়েছে। যেমন সে যদি একটা কুড়িয়ে পায় রাস্তায় একটা চেক, সেটা নিয়ে গিয়ে সে যদি মামলা করে তাহলে সেটা হবে না। তাকে প্রতিকার এটা পাবেন না। প্রমাণ করতে হবে যে সে যে কোনো একটা ট্রানজাকশনের কনসিডারেশন হিসেবে সে এই চেকটা পেয়েছে ফার্স্ট। আচ্ছা, এরপরে হচ্ছে যে এই টাকা সে আর কোনোভাবে আদায় করেননি। কোশ্চেনটা ছিল হচ্ছে যে কি কি বিষয় প্রমাণ করতে হয় মানে যে প্রতিকার পাওয়ার জন্য জি। বাদীকে? একটা হচ্ছে যে সে হচ্ছে বৈধভাবে চেকটা বৈধভাবে পেয়েছে, চেকটা পেয়েছে। 2 নাম্বার হচ্ছে যে একটা লেনদেনের এগেইনস্টে কনসিডারেশন তাকে প্রমাণ করতে হবে কোন যে একটা সে লেনদেনের কারণেই সে এই চেকটা পেয়েছে। আর হচ্ছে যে এই চেকটা যার বিরুদ্ধে মামলা করতেছে সেই দিয়েছে। আর কোম্পানির ক্ষেত্রে তার সাথে সাথে 140 অনুযায়ী সেকশন যে ওই কোম্পানির সে ডিরেক্টর, এগুলো প্রমাণ করতে হবে। এবং লিগ্যাল নোটিশও দিতে হবে প্রপারলি। হ্যাঁ, প্রপার টাইমলি লিগ্যাল নোটিশ দিয়েছে এবং যে চেকটা মেয়াদ যে 6 মাসের মধ্যে সে ডিজনার করেছে, ডিজনার হয়েছে, ডিজনার থেকে 30 দিনের মধ্যে সে লিগ্যাল নোটিশ দিয়েছে, লিগ্যাল নোটিশ দেয়া থেকে পরবর্তী 60 দিনের মধ্যে সে মামলা করেছে। আবার ওই যে তাকে যে 30 দিন টাইম দেওয়া হয়েছে টাকা পরিশোধের, এর আগে সে মামলা করেননি। এই টাইমটা পার হওয়ার পরে এবং 60 দিন শেষ হওয়ার আগে সে তাহলে আপনি যদি এটা অ্যাড করতেন, যদি কোনো কোম্পানির কোনো চেক কাউকে দেওয়া হয় সেটা ডিজনার হয়, সেক্ষেত্রে লিগ্যাল নোটিশ দেওয়ার প্রসিডিউরটা কি? কাকে কাকে লিগ্যাল নোটিশ দিতে হবে? কোম্পানির শুরুতে কোম্পানির ডিরেক্টর আছে, চেয়ারম্যান আছে, আরও ডিরেক্টর আছে, এমডি আছেন, সেক্ষেত্রে কি প্রতিষ্ঠানের বড় বড় লিগ্যাল নোটিশ দিতে হবে? এবং সেটা যদি কোম্পানি হয়, মানে যিনি পরিচালনাকারী হ্যাঁ। দুজনকে দিতে হবে নাকি যে কোনো একজনকে দিলেই হবে? আপনি যদি একটু বলতেন। সবাইকে দিতে হবে যারা ওই চেকটা দেওয়ার সময় সংশ্লিষ্টতা ছিল, মানে তারা তাদের কোম্পানির ক্ষেত্রে তো হয় কোম্পানির ডিরেক্টর, কোম্পানির ক্ষেত্রে হয় যে কোম্পানি একটা রেজলিউশনের মাধ্যমে একজনকে হিসাব পরিচালনাকারী হিসাবে তাকে মানে নির্ধারণ করা হয়। তো সেই ক্ষেত্রে কি যিনি হিসাব পরিচালনা করছেন তার বরাবর একটা লিগ্যাল নোটিশ দেওয়া হবে, আর কোম্পানিকে অ্যাড্রেস করে দিতে হবে কিনা? অবশ্যই, কারণ কোম্পানি ইজ এ লিভিং বিং। কোম্পানিকে অ্যাড্রেস করে দিলে এই লিগ্যাল নোটিশটা রিসিভ করবে কে? কোম্পানির দায়িত্ব এমডি, বড় এমডি। আবার উনি তো আবার সেই হিসাব পরিচালনা ব্যক্তিগতভাবেও পাবেন, মানে দুই দিক থেকে উনি রিসিভ করবেন, একটা কোম্পানির পক্ষ থেকে আর একটা হচ্ছে উনি ওই অ্যাকাউন্টের পরিচালনাকারী হিসেবে। পার্সোনাল এন্টিটি। এবং যারা ডিরেক্টর থাকবেন তাদেরকেও লিগ্যাল নোটিশ দিতে হবে। এই মামলা দায়েরের সময় কি তাহলে দুই পক্ষকে অ্যাড্রেস করে মামলা দায়ের করতে হবে? কোম্পানি প্লাস হচ্ছে যিনি লিগ্যাল নোটিশ দেওয়ার সময়ও তাদেরকেও লিগ্যাল নোটিশ দিতে হবে। লিগ্যাল নোটিশ দেওয়ার সময় এবং মামলা দায়ের সময় দুইটাকে, কোম্পানিকে অ্যাড্রেস করে এবং যিনি পরিচালনাকারী তাকেও অ্যাড্রেস করে মামলা দায়ের করতে হবে, এই তো? জি, ধন্যবাদ আপনাকে। তো তাজুল ইসলাম, আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছিলাম যে চেক ডিজনার করার পরে মামলা দায়ের করা হলো, এই মামলা চলমান অবস্থায় যদি মানে আসামি মারা যায়, সেই ক্ষেত্রে মামলাটার পরবর্তী কার্যক্রম কীরকম হবে? ধন্যবাদ আপনাকে। চেক ডিজনারের মামলা চলমান থাকা অবস্থায় যদি বাদী মারা যায়, তখন হচ্ছে বাদীর যে বৈধ ওয়ারিশ তাদেরকে এখানে অ্যাড করে মামলাটা চলমান থাকবে। এবং যদি আসামি মারা যায় চলমান থাকা অবস্থায়, তাহলে আসামির যে দায়বদ্ধতা সেটা পরবর্তীতে মানি স্যুট করে টাকার মামলা করে পরবর্তীতে সেটা কিন্তু টাকা আদায় করা। চেকের মামলাটা ওইখানেই শেষ হয়ে যাবে, কিন্তু তার বিরুদ্ধে মানি স্যুটের অন্য মামলা দায়ের দেওয়ানি আদালতে মামলা করে, দেওয়ানি আদালতে মানি স্যুট মামলা করে টাকার মামলা করে সেই টাকাটা রিকভার করা যাবে। আচ্ছা, আপনি যদি কিছু এখানে একটু হচ্ছে যে মানি স্যুট করার একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে মানি স্যুট করতে হলে যেই অ্যামাউন্টের মামলা হচ্ছে তার 2% আকারে কোর্ট ফি দিতে হবে। তো চেকের মামলা করতে আমার কোর্ট ফি জাস্ট অ্যাজ ইউজুয়াল 10 টাকা 20 টাকা কোর্ট ফি দিতে হচ্ছে। কিন্তু যদি এটা আপনি মানি স্যুটে আকারে করতে যান, তখন টোটাল অ্যামাউন্টের 2% কোর্টে জমা দিয়ে কোর্ট ফি হিসেবে 1 কোটি টাকার চেক 2% কিন্তু মেলা টাকা কোর্ট। জি, তাহলে যেটা হচ্ছে চেকে যদি 1 কোটি টাকার মামলা থাকে, গ্রাহক বা আসামি মারা গেলে
মামলাটাও এখানে শেষ হয়ে যাবে, বাট তার বিরুদ্ধে ওই অ্যামাউন্টেরই মানি স্যুট মামলা করা যাবে। সেক্ষেত্রে 2% কোর্ট ফি দিয়ে কোর্ট ফি দাখিল করে মামলা দায়ের করা যাবে তার বৈধ ওয়ারিশদের বিরুদ্ধে। এখানে আরেকটু অ্যাড করি, তার প্রপার্টি বৈধ মামলাটা কার বিরুদ্ধে করা হবে? জি, তার বৈধ ওয়ারিশ যারা, বৈধ ওয়ারিশদের বিরুদ্ধে। তো এখানে কোম্পানি যদি হয়, কোম্পানির অন্যান্য ডিরেক্টরও তো সেক্ষেত্রে তো আর কোম্পানি তো মারা যায় না। হ্যাঁ, কোম্পানি তো মারা যায় যদি না। কোম্পানি যারা ব্যক্তি ক্ষেত্রে হয় তখন এটা প্রযোজ্য। যদি কোম্পানি যিনি হিসাব পরিচালনাকারী এমডি উনি মারা গেলেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কারণ একজন তো ওই পোস্টে আসবে, ওই জায়গাতে তার রিপ্লেসমেন্টে আরেকজন আসবে। এই কারণেই মামলাটা করার সময় কোম্পানিকে একজন আবার এমডি কে আরেকজন করা হয়, এমডি মারা গেলে কোম্পানি যিনি ওই দায়িত্বে থাকবেন তার বিরুদ্ধে অটোমেটিক্যালি এটা প্রযোজ্য হবে, তাই তো? তো এই ক্ষেত্রে আমার একটা বিষয় যে এই যে আপনার মারা যাওয়ার পরে যে যদি চেকের মামলা দায়ের করার আগে মারা যায়, চেক দিয়ে দেওয়া হয়েছে 1 কোটি টাকার, কিন্তু এই মামলা দায়ের করার আগে তিনি মারা গেছেন, সেই ক্ষেত্রে কোনো এই চেকের কোনো মামলার কোনো প্রতিকার পাওয়া যাবে কিনা? মামলা দায়ের করা যাবে তখন করা যাবে না, কারণ ডিক্রি এগেইনস্ট ডেথ পারসন ইজ নালিটি। আচ্ছা, সো মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলাও করা যাবে না, তার বিরুদ্ধে কোনো রায়ও দেওয়া যাবে না। অর্থাৎ মামলা চলমান অবস্থায় মারা গেলে সেখানেও প্রতিকার চেকের মামলা নাই, কিন্তু ওই অ্যামাউন্টে মানি স্যুট মামলা করে তার বিরুদ্ধে তার ওয়ারিশদের বিরুদ্ধে আমরা, তাহলে কিন্তু একথা বলা যায় যে চেক ডিজনারের মামলায় কিন্তু আসলে ওই প্রতিকারবিহীন থাকতেছে না, মানে একটা বিকল্প একটা এই উপায় কারণে চলে কিন্তু আসছে। চেক ডিজনারের মামলাটা কিন্তু কঠিন প্রকৃতির, যে কোনোভাবেই আপনি এসকেপ করতে পারবেন না, টাকা আপনাকে দিতেই হবে। আপনি টাকা নিলেন, চেক দিলেন, পরবর্তীতে আপনার টাকা পরিশোধ করাই লাগবে। সেটা আপনি মারা গেলেও আপনার বৈধ যারা ওয়ারিশ উত্তরাধিকার আছে তাদের রেখে যাওয়া সম্পত্তি থেকেও সেটা বেচা কেনা করে আপনার কিন্তু পরিশোধ করতে হবে। ব্যারিস্টার মনিরুল করিম বলছিলেন যে অনেকগুলো বিষয় আছে, একজন বাদীকে প্রমাণ করতে হয় চেকের মামলায়, না করলে সে প্রতিকার পাওয়া যায় না। এবং একটা কথা বলছিলেন যে বৈধ বিনিময় হতে হবে। তো আপনি একটু বিস্তারিত বলবেন কি চেকের মামলায় প্রতিকার কোন কোন ক্ষেত্রে পাওয়া যায় না? চেকের মামলায় প্রতিকার পাওয়া যায় না যেখানে চেকটা 6 মাসের মেয়াদ উত্তীর্ণ হলে যদি চেকের মামলা করা হয়, ওই সে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে দেখা যায় ডিজনার করানো হয়েছে, তারপরে মামলাটা করা হলো, বা লিগ্যাল নোটিশ যে 30 দিন লিগ্যাল নোটিশ দিয়েছে, লিগ্যাল নোটিশের যে মেয়াদ 30 দিন, ওই মেয়াদের মধ্যে যদি করা হয় তাহলে কিন্তু ওখানে সে প্রতিকার পাওয়া যায় না। বা চেকে যদি কাটাকাটি করা থাকে, চেকে ঘষা মাজা করা থাকে, বা চেকের টাকার অঙ্কের লেখার সাথে যে অঙ্কে লেখা যে টাকার পরিমাণ সেটা যদি অঙ্কেও কথা যদি পার্থক্য থাকে, সেখানে বৈধ বিনিময় বিষয়টা যদি একটু বৈধ বিনিময়টা যে সর্বোচ্চ বৈধ বিনিময় চেকের যে বিষয়টা, যখন তার একটা উদ্দেশ্য থাকবে যে আমি কি উদ্দেশ্যে চেকটা দিচ্ছি। একটা উদাহরণ দিয়ে যদি বলতেন। উদাহরণটা হচ্ছে যে আমি একজন খুব গরিব মানুষ, রিক্সা পুলার, সে একজনকে 50 লক্ষ টাকার চেক দিল, দেখা যায় সারা জীবনে তার টোটাল ইনকাম 50 লক্ষ টাকা সে কখনোই লেনদেন করার সক্ষমতা রাখে না, কিন্তু সে চেকটা দিল। কিন্তু এইটা কিন্তু আসলে তার চেক দেওয়াটা কিন্তু বৈধভাবে চেকটা দেওয়া হলো না, মানে তার তো সক্ষমতায় নাই 50 লক্ষ টাকা দেয়া মানে পেমেন্ট করার। হ্যাঁ, এই মর্মে এটা এখানে একটা কনসিডারেশন বিবেচনা করা হয়েছে যে সর্বশেষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দিয়েছে, এই যে আবুল কাহার শাহিন ভার্সেস বনাম আপনার ইমরান রশিদ এবং অন্যান্য মামলায়, এটা 25 ডিএলআর অ্যাপিলেট ডিভিশন 115 পৃষ্ঠায় এইখানে ডিসিশনটা হয়েছে যে আগে দেখা যেত যে চেকের মামলা হলেই সাজা হতো, কিন্তু সেখানে এই বৈধ বিনিময় প্রমাণের বিষয় আসছে, বা যদি কোনো চুক্তি থাকে, মৌখিক চুক্তি থাকুক বা কোনো কনসিডারেশন কেন চেকটা দিল, এরকম প্রমাণের একটা বিষয় চলে আসছে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু চেক দিলেই যে সাজা হবে এমনটি কিন্তু এখন আর। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি ব্যারিস্টার মনিরুল করিম, চেক ডিজনার মামলার শাস্তি কি আছে? শাস্তি এখনকার আইনে হচ্ছে যে সর্বোচ্চ 1 বছরের জেল, আর চেকে যে অ্যামাউন্ট থাকে এটার সর্বোচ্চ 3 গুণ এটা জরিমানা, যে কোনো একটা অথবা দুইটাই উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এখানে আরেকটু বিষয় অ্যাড করার আছে যে যদি 3 গুণ জরিমানা করা হয় তো বাকি 2 গুণ কে পাবে? এটা কি চেক যাকে চেক দেওয়া হয়েছে বাদী পাবে নাকি রাষ্ট্রীয় কোষাগারে যাবে? রাষ্ট্রীয় কোষাগারে বাকি মানে তার যে পাওনা সেটা পাওনাটুকু নেওয়ার পরে বাকিটুকু রাষ্ট্রীয় কোষাগারে যাবে। ধন্যবাদ আপনাকে। তাজুল ইসলাম, আপনি যদি বলতেন এই যে চেকের মামলা নিষ্পত্তি প্রক্রিয়াটা আরো কিভাবে ত্বরান্বিত করা যায়?
চেকের মামলা আসলে দেখেন এই আমাদের দেশে মামলা আমরা দীর্ঘসূত্রিত যতটুকু জানি যে অনেক মামলা পেন্ডিং আছে। দীর্ঘসূত্রিতার মূল কারণ হচ্ছে যে এখানে বিচারক সংকট আছে, অবকাঠামোগত সংকট আছে এবং সমন নোটিশ জারিতে সমস্যা হয়, বা আমরা যে লিগ্যাল নোটিশের কথা বলেছি সেটা সঠিক সময় জারি হয় না, বা জারি না হলেও ধরে নিতে হবে যে আপনি পোস্ট অফিসের বক্সে আপনার লিগ্যাল নোটিশ ড্রপ করেছেন মানে ধরে নিতে হবে আপনার লিগ্যাল নোটিশ জারি হয়ে গেছে। তো নানা কারণেই আমাদের পারিপার্শ্বিক অবস্থার আইনজীবীদের অনীহা, বিচারকদের অধিক সংখ্যক মামলা থাকার ফলে লম্বা লম্বা ডেট পড়া মামলায়, এসব কারণে কিন্তু মামলা দীর্ঘায়িত হচ্ছে। ব্যারিস্টার মনিরুল করিম, আপনি যদি একটু ছোট করে বলতেন, আমরা সময় আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি, যে এই চেক ডিভিশনাল মামলার শাস্তির বিরুদ্ধে কোন আদালতে এবং কিভাবে আপিল করার সুযোগ রয়েছে? এর শাস্তির বিরুদ্ধে আপিল করা যাবে, তবে সেক্ষেত্রে পূর্ব শর্ত হচ্ছে যে যেই অ্যামাউন্টের চেক তার 50% তাকে জমা দিয়ে জামিন নিতে হবে এবং আপিল দায়েরের শর্তে সে তখন জামিন পাবে। এই জমাটা কোথায় দেবে এবং কে পাবে? এটা সংশ্লিষ্ট যেই কোর্ট রায় দিয়েছে সেই কোর্টে জমা দিতে হবে। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি চালানের মাধ্যমে কোর্টে জমা দিবে, টাকাটা কোর্টে গচ্ছিত থাকবে, এটা বাদীও পাবে না। মানে হচ্ছে বাদী টাকাটা কখন পাবে? পাবে নিষ্পত্তি, আপিল নিষ্পত্তি হওয়ার পরে পুরো টাকাটা প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরে 50% জমা দিতে হবে, যে কোর্টে বিচার হয়েছে সেই কোর্টে, সংশ্লিষ্ট কোর্টে। ধন্যবাদ ব্যারিস্টার মনিরুল করিম এবং তাজুল ইসলাম, আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে মূল্যবান আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা 5টা 30 প্রচারিত হচ্ছে আপনাদের প্রিয় এই টক শো। চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। আগামী পর্বে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।